নমস্কার। আজকের এই এক্সপ্লেনারে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা আলোচনা করছি পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে, মানে একদম ব্রিটিশ আমলের ইতিহাস থেকে শুরু করে ৭৩তম সংবিধান সংশোধন, কন্যাশ্রী বা বাংলার আবাস যোজনার মতো আজকের দিনের সরকারি প্রকল্পগুলো, এবং সবচেয়ে বড় কথা, আসন্ন গ্রাম পঞ্চায়েত কর্মী পরীক্ষায় বাজিমাত করার একেবারে সলিড একটা ব্লুপ্রিন্ট নিয়ে আজ আমরা কথা বলবো। তো আজকের আলোচনাটা আমরা মূলত ৫টা ধাপে সাজিয়েছি। প্রথমে স্থানীয় শাসনের বিবর্তন, তারপর ৭৩তম সংবিধান সংশোধন, ৩ নম্বর হল ত্রিস্তরীয় কাঠামো, এরপর পঞ্চায়েত পরীক্ষার খুঁটিনাটি এবং শেষে সিলেবাস ও প্রস্তুতির কৌশল। আচ্ছা, শুরু করা যাক আমাদের প্রথম পর্যায়ে স্থানীয় শাসনের বিবর্তন বা একটা ঐতিহাসিক টাইমলাইন দিয়ে। আমরা আজ গ্রাম বাংলায় যে বিশাল পঞ্চায়েত ব্যবস্থা দেখি, সেটা কিন্তু কোনো ম্যাজিকের মতো একদিনে তৈরি হয়নি। ভাবুন তো, ১৮৭০ সাল, একেবারে ব্রিটিশ আমল, তখন বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্ট দিয়ে এর শুরু। এরপর ১৯১৯ সালের আইন, তারপর ৫২ সালে দ্বিস্তরীয় ব্যবস্থা পার হয়ে শেষমেশ ৭৩ সালে আজকের এই ত্রিস্তর কাঠামোটা তৈরি হলো। আর একটা দারুণ ব্যাপার কি জানেন, ৭৯ নয়, ঠিক ৭৮ সালে এই পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো রাজনৈতিক দলের প্রতীকে গণতান্ত্রিক পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। এই যে এত বছরের একটা বিবর্তন, তার ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফল হল ৩,৩১১। হ্যাঁ, ঠিক ৩,৩১১টি সক্রিয় গ্রাম পঞ্চায়েত আজ পশ্চিমবঙ্গে কাজ করছে। মানে প্রশাসনিক কাঠামোর বিশাল একটা ইউনিট, যেগুলো একদম তৃণমূল স্তরের স্বায়ত্তশাসনের প্রাণকেন্দ্র। এবার আসি আমাদের দ্বিতীয় পর্যায়ে, ৭৩তম সংবিধান সংশোধন, যাকে বলতে পারেন এই পুরো ব্যবস্থার সাংবিধানিক মেরুদণ্ড। আমরা এখানে ডক্টর দেবযানী ঘোষালের স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছি, এবং এখান থেকে একটা বিষয় পরিষ্কার, ৯০-এর দশকে জাতীয় স্তরে একটা যুগান্তকারী পরিবর্তন আসে। সেটা হল ৯২ সালের ৭৩তম সাংবিধানিক সংশোধনী। এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। সংবিধানে 11th শিডিউল বা একাদশ তফসিল যোগ করা হলো, যেখানে ২৯টি বিষয়ের উল্লেখ আছে। আর পার্ট 9-এর অধীনে আমাদের স্থানীয় শাসন ব্যবস্থা একটা পাকাপাকি সাংবিধানিক স্বীকৃতি পেয়ে গেল। এই পুরো কাঠামোর একেবারে ভিত্তিমূলটা হল গ্রামসভা। আর্টিকেল 243A-তে এর কথা বলা আছে। এটা আসলে কি? এটা হলো প্রত্যক্ষ গণতন্ত্রের একটা জীবন্ত উদাহরণ। একটা গ্রামের যত রেজিস্টার্ড ভোটার আছেন, সবাই এই গ্রামসভার সদস্য। অর্থাৎ গ্রামের সাধারণ মানুষের সরাসরি নিজেদের কথা বলার জায়গা হলো এই গ্রামসভা। এবার আমরা তৃতীয় পর্যায়ে যাব, এই ব্যবস্থার ত্রিস্তরীয় কাঠামো, মানে গ্রাম থেকে জেলা পর্যন্ত এটা কিভাবে কাজ করে। গ্রামসভার শক্ত ভিতের উপর দাঁড়িয়ে এই পঞ্চায়েত ব্যবস্থা ঠিক 3টে লেভেলে কাজ করে। একেবারে নিচে গ্রাম, মাঝখানে ব্লক বা পঞ্চায়েত সমিতি, আর সবার উপরে জেলা পরিষদ। এখানকার সব সদস্যই কিন্তু সাধারণ মানুষের সরাসরি ভোটে যেতেন। আর আর্টিকেল 243E অনুযায়ী এদের মেয়াদ হল পাক্কা 5 বছর। এর মধ্যে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, সেটা হলো আর্টিকেল 243D। এটা সমাজে একটা বিরাট পরিবর্তন এনেছে। কেন জানেন? কারণ এই নিয়ম অনুযায়ী পঞ্চায়েতের প্রতিটা স্তরে, এমনকি চেয়ারপারসন পদেও মহিলাদের জন্য অন্তত 1/3 বা 1/3 আসন রিজার্ভড। সাথে জনসংখ্যার অনুপাতে SC আর STদের জন্য সংরক্ষণের ব্যবস্থা আছে। বুঝতেই পারছেন গ্রামের ক্ষমতার সমীকরণটা এর ফলে কতটা বদলে গেছে। এতক্ষণ তো আমরা পঞ্চায়েতি রাজের ইতিহাস আর সাংবিধানিক দিকগুলো বুঝলাম, কিন্তু এবার আসল প্রশ্নটা হল, কিভাবে আজকের দিনে এই বিশাল ঐতিহাসিক প্রশাসনিক যন্ত্রটার একটা ভাইটাল পার্ট হওয়া সম্ভব? আর এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের চতুর্থ পর্যায়ে, পঞ্চায়েত পরীক্ষার আউটলাইন বা চাকরিতে ঢোকার রূপরেখায়। একটু খেয়াল করুন, ৬,৬৫২। সংখ্যাটা কিন্তু মোটেই ছোট নয়। এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত কর্মী পদের জন্য সরকারিভাবে ঠিক ৬,৬৫২টি শূন্য পদ ঘোষণা করা হয়েছে। মানে সরাসরি গ্রামীণ প্রশাসনে কাজ করার এটা একটা বিরাট সুযোগ। সিলেকশন প্রসেসটা কিন্তু পুরোটাই মেধার ওপর ভিত্তি করে হবে। মোট ১০০ নম্বরের একটা মূল্যায়ন। এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে ৮৫ নম্বরের MCQ বা মাল্টিপল চয়েস প্রশ্নের একটা লিখিত পরীক্ষা। সেটাতে পাস করলে তারপর ১৫ নম্বরের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। তাহলে এই লিখিত পরীক্ষায় পাশ করার মন্ত্রটা কি?
সেটা জানতে আমাদের যেতে হবে পঞ্চম ও শেষ পর্যায়ে, সিলেবাস আর পরীক্ষাতে ফাটিয়ে দেওয়ার স্ট্র্যাটেজি। এই যে 85 নম্বরের লিখিত পরীক্ষা, এর সিলেবাসটাকে 4টে মূল পিলারে ভাগ করা যায়। ইংরেজি থেকে 25, বাংলা থেকে 25, পাটিগণিত থেকে 25, আর সবশেষে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে থাকবে 10 নম্বর। পুরোটাই কিন্তু এমসিকিউ ফরম্যাটে। ওই যে 10 নম্বরে জিকে সেকশনটার কথা বললাম, ওটাই কিন্তু তুরুপের তাস। কারণ ওখানে গ্রাম বাংলার জীবনযাত্রা, পঞ্চায়েতি রাজের ইতিহাস আর স্পেশালি সরকারি প্রকল্পগুলোর ওপর জোর দেয়া হয়। এই ধরুন মহাত্মা গান্ধী নারেগা, বাংলার আবাস যোজনা কিংবা আমাদের রাজ্যের বিখ্যাত কন্যাশ্রী প্রকল্প, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। তাই আজকের এই এক্সপ্লেনারে আমরা যে সাংবিধানিক ইতিহাসটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেটা ওই নম্বর তোলার ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। পরীক্ষাটা ক্র্যাক করার জন্য একটা সলিড স্ট্র্যাটেজি দরকার। মানে ধরুন, প্রথমে অফিসিয়াল সিলেবাসটা ডাউনলোড করে নেওয়া, তারপর রোজ নিয়ম করে মাধ্যমিক লেভেলের অঙ্ক প্র্যাকটিস করা, বাংলা আর ইংরেজি গ্রামারের বেসিকটা একদম স্ট্রং করে ফেলা, আর হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার বা বিগত বছরের প্রশ্নপত্র সলভ করাটা কিন্তু মাস্ট। সাথে গ্রামের বিভিন্ন স্কিম আর কারেন্ট অ্যাফেয়ার্সে নিয়মিত চোখ রাখতে হবে। এক্সপার্টরাও ঠিক এই কথাটাই বারবার বলেন। তাদের মতে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে সেকশনটা মূলত গ্রামীণ জীবনের ওপরই ফোকাস করে। তাই পঞ্চায়েতি রাজ নিয়ে খুঁটিয়ে পড়াশোনা করাটা শুধুমাত্র জ্ঞান বাড়ানোর জন্য নয়, এটা পরীক্ষায় পাশ করার জন্য একেবারে ডাইরেক্ট কাজে লাগবে। আপনি যে দফতরে কাজ করবেন তার ইতিহাস আর খুঁটিনাটি তো আপনাকে জানতেই হবে, তাই না? একদম শেষে এসে একটা কথা শুধু ভাবুন, 1870 সালে ব্রিটিশদের তৈরি করা একটা সামান্য ধারণা থেকে আজকের এই শক্তিশালী সাংবিধানিক ব্যবস্থা পঞ্চায়েত আজ আক্ষরিক অর্থে গ্রামীণ গণতন্ত্রের মূল ইঞ্জিন। আর এই বিশাল ইঞ্জিনটা চলবে কিন্তু কিছু দক্ষ মানুষের হাতেই। এই যে 6652টা শূন্যপদ, আগামী দিনে কারা পূরণ করবেন এগুলো? কারা হবেন সেই যোগ্য সিভিল সার্ভেন্ট যারা বাংলার গ্রামগুলোর ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবেন? সেই দলে নাম লেখানোর প্রস্তুতিটা কিন্তু আজ থেকেই শুরু করা উচিত। নতুন কিছু শেখার এ যাত্রায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।